নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। আজকের জবাব চাই বাংলা নিয়ে আর আমার সঙ্গে রয়েছে আমি মীনাক্ষী। আজ জবাব চাইছে বাংলা। এই বাংলা থেকে, এই বাংলার রাজভবন থেকে একেবারে দেশের সর্বোচ্চ আইনসভা, নিশ্চিতভাবে আইনসভার মানের বিচারে, আইনসভার সম্মানের বিচারে, শ্রদ্ধার বিচারে, বিতর্কের সর্বোচ্চ শ্রদ্ধার জায়গা থেকে রাজ্যসভাকে আমরা সেই সম্মানটা দিয়ে থাকি। সেই রাজ্যসভা পরিচালনার ভার যার হাতে, দেশের উপরাষ্ট্রপতি। একেবারে এই বাংলার রাজভবন থেকে একজন পৌঁছে যাচ্ছেন দেশের উপরাষ্ট্রপতি পদে। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত হয়। নিশ্চিতভাবে জগদীপ ধনখড় বাঙালি নন, কিন্তু এই বাংলায় আসার পর থেকে বাংলার ভালো মন্দ, বাংলার বিতর্ক, বাংলার বিবাদ, বাংলার ভালোবাসা, বাংলার শ্রদ্ধা, বাংলার অসম্মান, সব কিছুর সঙ্গে বাংলার প্রাপ্য, বাংলার অপ্রাপ্য, বাংলার বঞ্চনা, বাংলার প্রাপ্তি, সব কিছুর সঙ্গে জুড়ে গিয়েছিলেন জগদীপ ধনখড়, জুড়ে আছেন। সেই জগদীপ ধনখড় এবার যাবেন দিল্লিতে উপরাষ্ট্রপতি পদে, এনডিএর পরবর্তী পদপ্রার্থী তিনি। এক কথায় নরেন্দ্র মোদী এবং এনডিএর আরেকটি মাস্টার স্ট্রোক, এবং যে মাস্টার স্ট্রোক ওতপ্রোতভাবে জড়িয়ে নিল আরও একবার সরাসরি বাংলাকে। মীনাক্ষী, একেবারে সরাসরি একদম বাংলার রাজভবন থেকে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী এনডিএর জগদীপ ধনখড়। এই মুহূর্তে সব থেকে বড় খবর, কিছুক্ষণ আগেই জেপি নাড্ডা ঘোষণা করলেন জগদীপ ধনখড়ের নাম, উপরাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনখড়। 2019 সালে বাংলার দায়িত্ব নিয়ে এসেছিলেন, রাজ্যপাল পদে বসেছিলেন। তারপর আমরা দেখেছি বারবার বিতর্ক, রাজ্যপাল বিতর্কের চলছে, যে বিতর্কের শেষ নেই। এমন আবহে এই মুহূর্তে দাঁড়িয়ে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী ধনখড়, রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মুর নাম বলা হচ্ছিল এনডিএর মাস্টার স্ট্রোক। উপরাষ্ট্রপতি পদেও চমক দিল এনডিএ। জেপি নাড্ডা উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে জগদীপ ধনখড়ের নাম ঘোষণার সময় কি বললেন, শুনুন। भारतीय जनता पार्टी की संसदीय बोर्ड इस निष्कर्ष पर पहुंची है कि उपराष्ट्रपति पद के लिए भारतीय जनता पार्टी और एनडीए के प्रत्याशी के रूप में हमारे किसान पुत्र श्री जगदीप धनखड़ जी को हम उपराष्ट्रपति पद के लिए अपना प्रत्याशी के रूप में घोषित करते हैं। हम सब लोग जानते हैं कि जगदीप धनखड़ जी, श्री जगदीप धनखड़ जी, ये वेस्ट बंगाल के अभी गवर्नर हैं और लगभग 3 दशक तक सार्वजनिक जीवन में इन्होंने काम किया है। धनखड़ जी एक साधारण परिवार से, किसान पुत्र, एग्रेरियन परिवार से, किसान की भूमि से आते हुए अपने जीवन में सामाजिक और आर्थिक बाधाओं को पार करते हुए उन्होंने अपने जीवन में उच्च लक्ष्य को प्राप्त करने में और सामाजिक जीवन के रूप में देश की सेवा करने में कोई कसर नहीं छोड़ी है। কিছুদিন আগে দার্জিলিং গিয়েছিলেন জগদীপ ধনখড় এবং সেখান থেকেই সরাসরি দিল্লিতে চলে যান তিনি, এমনটাই খবর। এবং সেখানে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাতের একটি ছবিও তিনি পোস্ট করেন টুইটারে। সেই ছবিও কিন্তু সামনে আসে। এবং আমরা দেখেছি দার্জিলিংয়ে সেখানে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। যদিও পুরোটাই সৌজন্য বৈঠক বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং পরদিনই জগদীপ ধনখড় টুইট করেছিলেন যে চায়ের কাপে ঝড় খুঁজবেন না। রাজ্যপাল জগদীপ ধনখড় সরাসরি যখন দিল্লি চলে যাচ্ছেন এবং আজকে তারই নাম ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমনটা বলছিলেন জেপি নাড্ডা, যে কৃষক পরিবার থেকে উঠে আসা এবং সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে 1989 থেকে 1991 সাল পর্যন্ত তিনি কাজ করেছেন, লোকসভার সদস্য ছিলেন, দায়িত্বভার নেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে 2019 সালে। একেবারে সাধারণ পরিবার থেকে উঠে আসা জগদীপ ধনখড়, যেটা আমরা দেখলাম দ্রৌপদী মুর্মুর ক্ষেত্রেও বিজেপি, যেটা এনডিএর বলা যায় মাস্টার স্ট্রোক বলা হচ্ছে, একেবারে সাধারণ ঘর থেকে উঠে আসা জগদীপ ধনখড়ের ক্ষেত্রেও একই কথা বলা চলে। একেবারে কৃষক পরিবার থেকে উঠে আসা এবং যাকে বলা হয় যে নিজেই গড়েছেন নিজের ক্যারিয়ার, নিজেই গড়েছেন নিজের পথ।
একেবারে আইনজীবী হিসেবে তার যেমন সাফল্য, রাজনীতিবিদ হিসেবে তেমনই কিন্তু সেই পথে হেঁটেছেন, সাফল্যমণ্ডিত পথে। এবং এর লাখ টাকার 1 টাকার প্রশ্ন হয়ে থাকবে মীনাক্ষী, দার্জিলিং রাজভবনে যে ছবিটা আমরা দেখাচ্ছিলাম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জগদীপ ধনকরের এই চা বৈঠক বা চা পান বৈঠক, যেভাবেই বলি না কেন, বা চা পান সাক্ষাৎ, তার কারণ দুজনের কেউই এটাকে ফর্মালি বৈঠক বলতে রাজি হননি। মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসে বলেছিলেন 1 কাপ চা খেয়েছি আর একটা বিস্কিট, এমনি কথা হয়েছে, রাজনীতির কথা হয়নি। আর জগদীপ ধনকর যে বৈঠকের পর আমরা জিজ্ঞাসা করলে বলেছিলেন যে চায়ের কাপে সবসময় ঝড় খুঁজবেন না। কিন্তু তখন কি আদৌ আমরা কেউ বুঝতে পেরেছিলাম যে জগদীপ ধনকর আসলে কত বড় ঝড়ের ইঙ্গিত দিয়ে রাখলেন? নিশ্চিতভাবে এই ঝড়ের সঙ্গে কোনো বিতর্ক নেই, কিন্তু অবশ্যই বিরাট বড় রাজনৈতিক চমক তো আছেই। বাংলা থেকেই প্রথম পশ্চিমবঙ্গের কোনো রাজ্যপাল রাজভবন থেকে যাচ্ছেন দেশের অন্যতম একটি সর্বোচ্চ পদে, দেশের উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার জন্য। এক্ষেত্রেও এনডিএর যে সংখ্যা রয়েছে, তাতে জগদীপ ধনকর এনডিএ প্রার্থী হওয়ার পর তার জিত বা জয় একরকম নিশ্চিত মীনাক্ষী। আর সেটা বাংলার রাজভবন থেকেই তার দৌড়টা শুরু হচ্ছে, এবং বাংলার রাজভবনের একটা ভূমিকা কোনো না কোনোভাবে থেকেই যাচ্ছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই চাপান সাক্ষাৎ বা চাপান বৈঠক যাই বলি না কেন, এটাই কি রাজ্যপাল হিসেবে জগদীপ ধনকরের শেষ চাপান সাক্ষাৎ? এই জল্পনাটা কিন্তু থাকছে এই মুহূর্তে মীনাক্ষী। একেবারে এই জল্পনা যখন থাকছে, তখনই উপরাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনকরের জীবনের দিকে যদি আমরা একটু নজর দিই অনির্বাণ, তাহলে দেখব যে একেবারে কৃষক পরিবারের জন্ম, রাজস্থানের ঝুনঝুনু জেলায় জন্ম তার, এবং তারপর তিনি সৈনিক স্কুলে পড়াশুনো করেন। ক্যারিয়ার, তিনি রাজনীতির যে পথ সেটা শুরু করেন কৃষ্ণগড় থেকে বিধানসভার সদস্য হয়ে বিধায়ক হিসেবে। তারপর সুপ্রিম কোর্টে তিনি আইনজীবী হিসেবে, ভারতের সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে 1989 থেকে 1991 সাল পর্যন্ত সেখানে কাজ করেন, লোকসভার সদস্য ছিলেন। এরপর আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গের দায়িত্ব নিলেন 2019 সালে, এবং দায়িত্ব নেওয়ার পর থেকে দেখেছি বারবার বাংলার রাজনীতিতে রাজ্য এবং রাজ্যপাল বিরোধ বারবার শিরোনামে এসেছে। এবং শেষ বলতে গেলে যে এই যে বাকবিতণ্ডা বা বলা যায় যে এই যে রাজ্য এবং রাজ্যপাল যে দ্বন্দ্ব যেটা চলছিল রাজনৈতিক মহলে বারবার আলোচিত হয়েছে, আমরাও ডিবেট শো করেছি। কিন্তু এই যে বৈঠক তুমি বললে, দার্জিলিংয়ে যে বৈঠক, যেটিকে মুখ্যমন্ত্রী একেবারে সৌজন্য সাক্ষাৎ বললেন, সেই সৌজন্য সাক্ষাৎ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সরাসরি। কুণাল বাবু, রিপাবলিক বাংলা থেকে আমি অনির্বাণ এবং মীনাক্ষী আপনার সঙ্গে রয়েছি, সরাসরি জবাব চাই বাংলার থেকে। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া বা দল হিসেবে তৃণমূল কংগ্রেসের প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইব কুণাল বাবু। জগদীপ ধনকর দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি পদপ্রার্থী এনডিএ। না, এই মুহূর্তে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা কোনো মন্তব্য করছি না, কারণ আগামী 21শে জুলাই বিকেল 4টের সময় আমাদের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দলের সব সাংসদদের, অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার সব সাংসদকে তিনি বৈঠকে ডেকেছেন, এবং সেখানেই এই বিষয়টি সম্পর্কে দল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ফলে এই মুহূর্তে এই বিষয়ে আমরা কোনো মন্তব্য করছি না। কুণাল বাবু, আপনাদের সমর্থন অথবা বিরোধিতা সেই প্রসঙ্গ আপাতত সরিয়ে রাখছি, যেমনটা আপনি বললেন 21 তারিখ আপনাদের বৈঠক রয়েছে, কিন্তু রাজনৈতিক জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের জন্য কি একটু স্বস্তি, একটু হাঁপ ছাড়ার বিষয়? জগদীপ ধনকর আর যাই হোক রাজভবনে তো থাকছেন না। গোটা বিষয়টা নিয়েই এই মুহূর্তে অনির্বাণ কোনো মন্তব্যই করব না, কারণ দল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং বক্তব্য জানাবে 21শে জুলাই বিকেল 4টের বৈঠকের পর। অনেক ধন্যবাদ কুণাল বাবু আমাদের সঙ্গে কথা বলবার জন্য। কুণাল ঘোষ, রাজ্য সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন। মীনাক্ষী, এবং তুমি দেখলে একবারে আমরা যাকে বলি ইংরেজিতে টাইট লিপ, অর্থাৎ মুখ বন্ধ রাখা, তার কারণ আর কিছুই নয়। কুণাল বাবু যেটা বলছেন, ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্ত হয়ে গেছে 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সবাইকে নিয়ে বসবেন এবং তারপরে তার সিদ্ধান্ত জানাবেন, দলের সিদ্ধান্ত। সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি, আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। সাংসদ সুকান্ত মজুমদার, তিনি নিজেও এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন। সুকান্ত বাবু, জগদীপ ধনকর রাজভবন থেকে চললেন সোজা উপরাষ্ট্রপতি পদে আপনাদের প্রার্থী, দিল্লি চললেন, একটু কি একা হয়ে যাবেন আপনারা? সুকান্ত বাবু, আপদে বিপদে রাজভবনটাই তো ছিল আপনাদের আপাতত আশ্রয়, কিছু অন্তত গত কয়েক বছর ধরে। খারাপ লাগবে, একা লাগবে? দেখুন, ওনাকে প্রথমে অভিনন্দন জানাই এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই তার এই সিদ্ধান্তের জন্য।
উনি অন্যতম যোগ্য ব্যক্তি রাজ্যপাল হিসেবে। নিজের যেভাবে কাজ করে দেখিয়েছেন, নিজের যেভাবে এফিসিয়েন্সি দেখিয়েছেন, তার জন্য এই পদ পাওয়া তার 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 এফিসিয়েন্সির প্রতি সম্মান বলে আমার মনে হয়। আর রাজ্যপাল ভবন থাকবেই। রাজ্যপাল একটি পদের নাম, ব্যক্তি পরিবর্তন হয়, নীতি পরিবর্তন হয় না। সুকান্তবাবু, জগদীপ ধনকর যেভাবে বারবার বিরোধীরা অনেক অভিযোগ, মানে আপনাদের বিরোধীরা অর্থাৎ এ রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস অনেক অভিযোগই করেছে তিনি সীমা লঙ্ঘন করছেন ইত্যাদি ইত্যাদি, কিন্তু তিনি বারবার সংবিধানের বিভিন্ন ধারা উল্লেখ করে যেভাবে বিভিন্ন বিষয়ে সরাসরি সামনে অবতীর্ণ হয়েছেন, নিশ্চিতভাবে সেটা আমি আইন বিরুদ্ধ কিনা আমি বলবো না, সেটা আইনজীবীদের মত বা আইন বিশেষজ্ঞদের মত, কিন্তু সেটা নজিরবিহীন তো অনেক ক্ষেত্রে বটেই। সেটা কি কোথাও মিস করবে না রাজ্য বিজেপি? দেখুন, যেহেতু উনি একজন বিশিষ্ট আইনজ্ঞ ছিলেন, তো স্বাভাবিকভাবে আইনের বুৎপত্তি নিয়ে ওনার কোনো সন্দেহ নেই, কারোরই ছিল না। স্বাভাবিকভাবে উনি সংবিধানের ধারাকে উল্লেখ করে আমাদের রাজ্য সরকার শুধুমাত্র সংখ্যার জোরে যেভাবে গণতন্ত্র নষ্ট করে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তের বিরোধিতা উনি করতেন এবং সেই সংবিধান, ভারতবর্ষের সংবিধান ওনাকে সেই অধিকার দিয়েছিল এবং সেক্ষেত্রে উনি সফল এবং 100% সফল। অন্য যিনি আসবেন তিনিও আশা করি তারই পথ অনুসরণ করবেন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলবার জন্য এবং আপনার প্রতিক্রিয়ার জন্য। সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি, সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। মীনাক্ষী, একেবারে এনডিএর উপরাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনকর বাংলার রাজ্যপাল, তা নিয়ে ইতিমধ্যেই কিন্তু নানান প্রতিক্রিয়া আমরা শুনলাম। এবার আমরা সরাসরি চলে যাচ্ছি ডিবেটে। এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। শিলভদ্র দত্ত রয়েছেন, বিজেপি মুখপাত্র রয়েছেন, বিজেপি মুখপাত্র ফাল্গুনী পাত্র রয়েছেন, তৃণমূল কংগ্রেস মুখপাত্র প্রদীপ্ত মুখার্জি, তৃণমূল কংগ্রেস মুখপাত্র কোহিনুর মজুমদার যোগ দেবেন কিছুক্ষণের মধ্যে, সিপিএম নেতা তাপস সিনহা এবং অরিন্দম আচার্য প্রাক্তন পুলিশ কর্তা রয়েছেন। দিলীপ ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। উপরাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনকর, তার নাম ঘোষণা করলেন জেপি নাড্ডা। বারবার আমরা দেখেছি নানান সময় আপনারা রাজভবনের দ্বারস্থ হয়েছেন, নানান বিষয়ে কিন্তু জগদীপ ধনকর তিনি প্রশ্ন তুলেছেন, টুইট করেছেন। আজ কোথাও না কোথাও তিনি বাংলা ছেড়ে চলে যাওয়াটা আপনাদের জন্য একটা কাঁটার জায়গা কি তৈরি হবে? আপনাদের জন্য কি একটু অস্বস্তির জায়গা তৈরি হবে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে তৃণমূল কংগ্রেসকে? সাংবিধানিক যে কেউ আসলে সেটা করবে। পশ্চিমবাংলায় যেভাবে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে তাকে বাঁচাবার জন্য তিনি চেষ্টা করেছেন, তাই চর্চায় এসেছেন, তাই টিএমসি তার বিরুদ্ধে এবার মোর্চা খুলেছিলেন। আমি তো প্রথম তাকে অভিনন্দন জানাবো, কারণ তার যে লম্বা রাজনৈতিক ক্যারিয়ার, ব্যক্তিগত জীবনে একজন খুব প্রতিষ্ঠিত সুপ্রিম কোর্টের উকিল, ক্রিমিনাল প্র্যাকটিশনার, এমএলএ থেকেছেন, এমপি থেকেছেন, কেন্দ্রীয় মন্ত্রী থেকেছেন, আমাদের ওখানে 3 বছর রাজ্যপাল থাকলেন। তো সবসময় তিনি চর্চায় থেকেছেন এবং বোল্ড সিদ্ধান্ত নিয়েছেন। আমার মনে হয় এটাই পার্টিকে এই কাজে উৎসাহিত করেছে, তাকে ক্যান্ডিডেট করেন। অনেক ধন্যবাদ দিলীপবাবু। দিলীপ ঘোষ, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি এবং বর্তমান সর্বভারতীয় সহসভাপতি, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন। এবার আসবো আজকের বিতর্কের যে অতিথিরা আমাদের সঙ্গে ইতিমধ্যে উপস্থিত হচ্ছেন, তাদের সঙ্গে আপনাদের পরিচয় ইতিমধ্যেই করে দিয়েছেন মীনাকে। আমি এক এক করে আসবো প্রত্যেকের কাছে। প্রথম শিলভদ্রবাবু, আপনার কাছেই আসি। নজির তো একটা বটেই, কিন্তু সরাসরি এভাবে বাংলার রাজভবন থেকে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী এবং জিতেই যাবেন নিশ্চিতভাবে হয়তো সংখ্যার জোরে, আজকের দিনে দাঁড়িয়ে সম্ভবত জায়গা থেকে এটুকু তো বলাই যায় জোর দিয়ে, আপনাদের যা সংখ্যার জোর এই মুহূর্তে। তাতে একটা কথা জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে শিলভদ্র, জগদীপ ধনকর কি সরাসরি কোনো পুরস্কার পেলেন? দেখুন, পুরস্কারের একটা যোগ্য লোক, তার জন্য একটা যোগ্য জায়গা পেয়েছেন। প্রথমে জগদীপ ধনকর সাহেবকে নিশ্চয়ই আমরা অভিনন্দন জানাচ্ছি এবং নিশ্চয়ই দীর্ঘদিন বাংলায় তিনি ছিলেন। বাংলার মানুষের সঙ্গে অনেকে রাজ্যপালের বিরুদ্ধে অনেক রকম কথা বলেছেন, রাজ্যপালের কোনো উক্তি নিয়ে, কিন্তু একটাও আইন বিরুদ্ধ বলেছেন কেউ বলতে পারবেন না। আরেকটা বিষয় হচ্ছে, জগদীপ ধনকর সাহেব যেরকমভাবে সাধারণ মানুষের সাথে মিশেছেন, সেটাও কিন্তু এর আগে কোনো রাজ্যপাল তেমনভাবে দেখা যায়নি, মানে আমরা যতটা দেখি দেখা যায়নি। এবং জগদীপ ধনকর সাহেবের যদি আমরা পাস্ট ইতিহাসটাও দেখি, সেদিক দিয়ে কোনো দিক দিয়েই তো বলা যাবে না যে এই লোকটা যোগ্য নয়। নিশ্চয়ই একটা মানুষ, যে মানুষটা 93 থেকে 98 সাল এমএলএ ছিলেন, যে মানুষটা 89 থেকে 91 সাল পার্লামেন্টের সদস্য ছিলেন, 90 সালে বিদেশ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন সেন্ট্রালের, সেই রকম একটা মানুষকে এবং রাজ্যপাল হিসেবে এতদিন ধরে চালালেন। তবে আপনারা বারবার একটা প্রশ্ন করছিলেন, আমরা দেখলাম
দেখুন, রাজ্যপাল তো পরিবর্তন হবেই, রাজ্যপালের টার্মও তো বলা হয় জগদীপ ধনখড় সাহেবের অনেকটাই হয়ে গেছে। সুতরাং রাজ্যপাল থেকে চলে যাবার পরে তাকে তার অতীতের রাজনৈতিক ইতিহাস, তার প্রজ্ঞা, তার আইনসম্মত যে জ্ঞান, সেটাকে সামনে রেখে অতি সাধারণ পরিবার থেকে উঠে আসা একটা মানুষকে ভারতবর্ষের উপরাষ্ট্রপতি পদে এনডিএ বা ভারতীয় জনতা পার্টি ঘোষণা করার জন্য আমরাও গর্বিত ভারতীয় জনতা পার্টির একজন মানুষ হিসেবে, যেরকম অতি সাধারণ পরিবার থেকে আসা একজন যোগ্যতর মানুষকে তারা ওই জায়গায় দিয়েছেন, এইটুকু বলতে পারি। একেবারেই। বেশ, আমি প্রদীপ্তর কাছে যাব। প্রদীপ্ত, রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে যখন দ্রৌপদী মুর্মুর নাম সামনে আনলো এনডিএ, তখন রাজনৈতিক মহলে আলোচনা হলো যে এটা একটা মাস্টার স্ট্রোক, একটা ট্রাম্প কার্ড খেললো এনডিএ, এবং তৃণমূল নেত্রী তিনিও বলতে বাধ্য হলেন যে আগে যদি নামটা জানতাম তাহলে হয়তো ভেবে দেখতাম। উপরাষ্ট্রপতি পদে এবার জগদীপ ধনখড়, আরেকটা মাস্টার স্ট্রোক নয় কি? না, সেটা মাস্টার স্ট্রোক কি ওরা বলতে পারবেন, কিন্তু কুণালদা যেভাবে বললেন তাতে স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে 21শে জুলাই আমাদের সাংসদরা সবাই, বিধায়করা সবাইকে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বসবেন এবং তারপরেই যা কমেন্ট দেওয়া যাবে, এর বাইরে আমার আর কিছু বলার নেই। প্রদীপবাবু, একটা কথা আমি জিজ্ঞাসা করি সেক্ষেত্রে, ধরুন জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি যদি হন, তাহলে তিনি পদাধিকার বলেই দেশের রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে সভা পরিচালনা করবার যে দায়িত্ব সেটা তিনি পাবেন। এখন লোকসভার মতো রাজ্যসভাতেও নানা বিষয় নানা সময় বিরোধীদের এবং বিশেষ করে তৃণমূল কংগ্রেসকে আমরা সরব হতে দেখেছি এ রাজ্যের পাওনাগণ্ডা, দাবি দেওয়া ইত্যাদি অনেক কিছু নিয়ে, এবং সর্বভারতীয় রাজনীতির প্রেক্ষিতে ও আইনসভায় যখন কথা হয় তখন তো একটা সর্বভারতীয় প্রেক্ষিত রেখেই কথা হয়, শুধু রাজ্যের কথা নয়। তো জগদীপ ধনখড়কে আবার আপনারা একবার ফেস করবেন একটি সভার পরিচালকের ভূমিকার জায়গা থেকে, যে সভাটাকে দেশের জ্ঞান, গরিমা, শ্রদ্ধার জায়গা থেকে আইনসভার সর্বোচ্চ আসন দেওয়া হয়েছে। আপনাদের জায়গা থেকে নতুন অভিজ্ঞতাটা কেমন হবে এটা তো বলতে পারেন। এটা আমাদের জায়গা থেকে আলাদা করে ভাবার দরকার নেই, এটা ভারতের জায়গা থেকে হবে। অর্থাৎ ভারতবাসী বা ভারতের যারা অন্যান্য রাজ্যেও আছেন, যারা রাজ্যসভায় গেছেন, সেই রাজ্যসভার সভা যারা করছেন সেই মানুষরাই এইটাকে ফেস করবেন। ফলে শুধু এটা পশ্চিমবঙ্গের জন্য আলাদা কোনো ব্যাপার তা তো নয়, এটা পুরো ভারতবর্ষের জন্যই ব্যাপার, পুরো ভারতের জন্যই ব্যাপার। ফলে সার্বিকভাবে সমস্ত রাজ্যই জগদীপ ধনখড়কে এবার ফেস করবেন। বেশ, আমি ফাল্গুনীদির কাছে যাই। ফাল্গুনীদি, যেটি আমি প্রদীপ্তবাবুকে বললাম, কিন্তু সেটা একটা অন্য অ্যাঙ্গেল থেকে, অন্য দিক থেকে আমি দেখার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে একজন আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করা এবং একেবারে কৃষক পরিবার থেকে উঠে আসা একজন ব্যক্তিকে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করা, কোথাও না কোথাও একের পর এক যে বলা যায় যে রাজনৈতিক মহলে যে কথাটা বলে মাস্টার স্ট্রোক, ট্রাম্প কার্ড, একের পর এক, যেখানে বিরোধীদের মুখও বন্ধ করে দেওয়ার একটা পদক্ষেপ, সেটা কি কোথাও না কোথাও আরো জয় নিয়ে আসার সম্ভাবনা বাড়াচ্ছে? মানে কোথাও না কোথাও আপনারা কি আরো এগিয়ে যাচ্ছে? দেখুন, একমাত্র ভারতীয় জনতা পার্টি, যিনি ডক্টর আব্দুল কালাম, যাকে এই রাষ্ট্রপতির পদে মনোনীত করেছিলেন এবং তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন, তারপরে আপনারা দেখেছেন রামনাথ কোবিন্দজি, তিনিও এসসি অর্থাৎ সেই তফসিলি মোর্চার সেই জায়গা থেকে। একটু থামাচ্ছি, আপনি কন্টিনিউ করার সুযোগ পাবেন প্লিজ। আমরা এই মুহূর্তে প্রদেশ কংগ্রেস সভাপতি এবং বিরোধী দলনেতা লোকসভার অধীর রঞ্জন বাবুর যোগাযোগ কি বিচ্ছিন্ন হলো? অধীর রঞ্জন বাবু আমাদের সঙ্গে ছিলেন, প্লিজ ফাল্গুনী দেবী আপনি কন্টিনিউ করুন প্লিজ। হ্যাঁ, তো রামনাথ কোবিন্দ যিনি আগে রাষ্ট্রপতি ছিলেন, বর্তমান দ্রৌপদী মুর্মু একদম এসটি, একদম পিছিয়ে পড়া শ্রেণী, এবং জগদীপ ধনখড় যিনি একজন দীর্ঘদিন ধরে তার এই বিভিন্ন তার অভিজ্ঞতা রয়েছে, তিনি মন্ত্রী ছিলেন, তিনি মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, তিনি বিভিন্ন পদ হোল্ড করেছেন এবং বর্তমানে পশ্চিমবঙ্গের তিনি রাজ্যপাল ছিলেন। অর্থাৎ একজন অভিজ্ঞ ব্যক্তি এবং কৃষক পরিবার থেকে নিয়ে আসা, অর্থাৎ বিভিন্ন একদম যে আমরা যেটা পিছিয়ে পড়া লেভেল বলি বা যেটা এনডিএ পদপ্রার্থী হিসেবে জগদীপ ধনখড়ের নাম ঘোষণার পর যে বৈঠক ছিল, উচ্চ পর্যায়ের যে বৈঠক ছিল, সেই বৈঠক থেকে বেরিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, জেপি নাড্ডা এবং অমিত শাহকে আমরা দেখলাম কিছুক্ষণ আগে যে বৈঠক শুরু হয়েছিল, এবং সেই বৈঠকে চূড়ান্ত শিলমোহর পড়ে জগদীপ ধনখড়ের নামে এবং তারপরই এই নাম ঘোষণা। কিছুক্ষণ আগে, প্রায় 1 ঘন্টা আগে এই বৈঠকে ঢুকেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমরা দেখিয়েছিলাম সেই প্রথম ছবি। সেখানে চূড়ান্ত শিলমোহর পরে নাম নিয়ে জল্পনা চলছিল, কিন্তু এই জগদীপ ধনখড়ের নামটা কিন্তু হঠাৎ করেই সামনে আসে এবং কোথাও না কোথাও সমস্ত জল্পনার অবসান করে নাম ঘোষণা, তারপর বেরিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে অধীর রঞ্জন চৌধুরী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। অধীরবাবু, স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে জগদীপ ধনখড়ের নাম ঘোষণা করলো এনডিএ, আপনার প্রাথমিক প্রতিক্রিয়া? কি প্রতিক্রিয়া? একটা বিজেপি পার্টি তারা মনে করে যে তাদের
যোগ্য লোক, তাদের দক্ষ লোক জগদীপ ধনখড় তাকে করেছে। এমনি ধনখড় সাহেব খুবই সক্রিয় ছিলেন রাজ্যপাল হিসাবে, পশ্চিমবঙ্গে তার পরিচয় আমরা জানি। তিনি খুবই ভিজিবল, সবসময় তাকে দেখা যায়, তার কথা শোনা যায়। সংবাদ মাধ্যমের অনেকটা জায়গায় তিনি জুড়ে থাকতেন, ফলে সংবাদ জগতে কিছুটা টান হতে পারে। তিনি শিক্ষিত লোক, তিনি একজন বড় আইনজ্ঞ, ফলে একটা করেছে তাকে। এটা নিয়ে এটা কোনো খুব বড় খবর, উত্তেজনার মতন বা বিরাট কোনো মুখরোচক খবর নয়। তিনি করেছেন, বিজেপি পার্টি মনে করছে তাকে করেছে। অধীরবাবু, একটা প্রশ্ন আপনার কাছে, আমি অনির্বাণ রয়েছে আপনার সঙ্গে। একটা প্রশ্ন, রাজ্যের তৃণমূল কংগ্রেস মানে শাসক পক্ষ, তাদের জন্য হয়তো কিছুটা স্বস্তি হতে পারে। রাজ্যের শাসক পক্ষ তৃণমূল কংগ্রেস, শোনা যাচ্ছে? আবারও বিচ্ছিন্ন হলো যোগাযোগ। মীনাক্ষী প্লিজ। হ্যাঁ ফাল্গুনি দি, আপনি যেমনটা বলছিলেন। হ্যাঁ, তো আমি বলছি বিভিন্ন ক্ষেত্র থেকে যে তুলে নিয়ে আসা এবং যোগ্য ব্যক্তিদের যোগ্য জায়গায় বসানো, এটা একমাত্র ভারতীয় জনতা পার্টি বা এই সরকারের পক্ষেই সেটা সম্ভব হয়েছে, যেটা একদম সব রকম স্তর থেকে সমস্ত রকম ভেদাভেদ বলে একজন যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গা দেওয়া। এবং আপনারা দেখেছেন জগদীপ ধনখড় যতদিন রাজ্যপাল হিসাবে এখানে ছিলেন, তিনি তার অবস্থান এবং প্রত্যেক ক্ষেত্রে যেটা সত্য, যেটা প্রতিবাদযোগ্য, তিনি সেটা বারবার করে তুলে ধরেছেন। এবং সেখানে কেউ তার আইনগতভাবে তিনি যে ভুল বলেছেন এই কথাটা কোথাও কেউ খণ্ডন করতে পারেননি বা বলতে পারেননি। তার সত্যি কথা বলার জন্য তার বিরোধিতা হতে পারে, কিন্তু বাস্তববাদী তিনি একজন শিক্ষিত প্রকৃত যোগ্য ব্যক্তিকে ভারতীয় জনতা পার্টি একজন কৃষক পরিবার থেকে নিয়ে এসে এই জায়গায় তাকে দিয়েছেন। আমি তাপসবাবু রয়েছেন, সিপিআইএম নেতা তাপস সিনহা আমার সঙ্গে, আমি তাপসবাবুর কাছে যাব। তাপসবাবু, কংগ্রেস এবং আপনাদের অবস্থানটা অনেকটা একরকম, তাই অধীরবাবুকে যে প্রশ্নটা করব ভাবছিলাম, যেটার জন্য যোগাযোগ বিচ্ছিন্ন, আমি সেই প্রশ্নটাই আপনার কাছে রাখবো। তাপসবাবু, শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের জন্য হয়তো কিছুটা স্বস্তি হতে পারে, যদিও জানি না তাদের সিদ্ধান্ত কি, তারা 21 তারিখ জানাবেন। আবার রাজ্যের বিরোধী দল বিজেপি, তাদের জন্য হয়তো কিছুটা অস্বস্তির হতে পারে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে বাম সিপিআইএম সাংসদ আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন, রাজ্যসভার সাংসদ। বিকাশ রঞ্জন বাবু, আপনি যে সভার সাংসদ, সেই সভা পরিচালনার দায়িত্ব হয়তো এরপর থেকে নেবেন রাজ্যপাল, পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল জগদীপ ধনখড়, যিনি এনডিএর ঘোষিত উপরাষ্ট্রপতি পদপ্রার্থী। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া বিকাশ রঞ্জন বাবু? দেখুন, এটা খুব বিজেপি তিনি এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছেন, উদ্দেশ্য তাই। প্রথম কথা হচ্ছে দ্রৌপদী মুর্মু তিনি তো পুতুল প্রার্থী, সংবিধান ইত্যাদি সম্পর্কে তার চর্চা খুব আছে বলে আমার জানা নেই, কিন্তু ধনখড় সাহেব তিনি কিন্তু সংবিধান জানা লোক, তিনি সংবিধান নিয়ে তার যথেষ্ট প্রাজ্ঞতা আছে। এখন তাকে উপরাষ্ট্রপতি করে প্রকৃতপক্ষে রাষ্ট্রপতির কাজটা ধনখড় সাহেবের মারফতে করতে চাইছে বিজেপি, হচ্ছে 1 নম্বর লক্ষ্য। আর 2 নম্বর লক্ষ্য 2024-এর আগে মমতার সঙ্গে ওরা গোপনে বোঝাপড়াটা পরিষ্কার করে নিতে চাইছে। সেই জন্য মমতার সঙ্গে ধনখড়ের যে বিরোধটা হচ্ছিল, এই বিরোধটা রাখতে চাওয়ার জন্যই ওরা ধনখড় সাহেবকে তুলে নিয়ে গেলেন। এখন মমতার সঙ্গে ওদের বোঝাপড়াটা আরেকটু ভালো পর্যায়ে পৌঁছবে 2024-কে সামনে রেখে। বিকাশ রঞ্জন বাবু, একটা প্রশ্ন আপনি যে কথাগুলি বলেন এগুলোর উত্তর নিশ্চিতভাবে তৃণমূল বা বিজেপির কাছ থেকে জানতে চাইবো প্রতিক্রিয়ার জায়গা থেকে, কিন্তু আপাতত আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন। কংগ্রেসের মতোই যে অবস্থানটার কথা বলছিলাম, এ রাজ্যের শাসক এবং বিরোধী উভয় পক্ষের কাছেই জগদীপ ধনখড়ের চলে যাওয়াটা কিছু স্বস্তি এবং অস্বস্তির যুগপৎ কারণ হতে পারে। তৃণমূল কংগ্রেস হয়তো একটু হাফ ছেড়ে বাজবে, রাজভবনটা একটু কম সক্রিয় হবে, পরবর্তী রাজ্যপাল কে হবেন তিনি কতটা সক্রিয় হবেন যদিও জানি না। বিজেপির কাছে হয়তো একটু তাকে মিস করার ব্যাপার আসবে, আপদে বিপদে একটাই জায়গায় ছিল দৌড়ে যাওয়ার, সেখানে গিয়ে কি পাবো, এপারে বিচার পাবো কিনা, বা একই রকম সক্রিয়তা পরবর্তী রাজ্যপালের পাবো কিনা। কিন্তু বাম এবং কংগ্রেস, আপনাদের কাছে রাজ্যপাল আপনাদের ক্ষমতায় থাকার সময় কি বিরোধী আসনে থাকবার সময়, বিশেষ করে বামেদের কাছে বরাবরই একটু তির্যক আসন পেয়ে এসছেন বা তির্যক চোখে দেখে এসছেন, আপনারা তির্যক দৃষ্টিভঙ্গিতে দেখে এসছেন। শুধু আমরা সবসময়ই বলি যে রাজ্যপাল যদি রাজ্যপালের মতো সাংবিধানিক কার্যক্রম করেন তাতে কোথাও কোনো বিরোধের কারণ নেই। বামে 34 বছরের ক্ষমতা, রাজ্যপালদের সঙ্গে খুব একটা বিরোধ হয়নি। শেষ সময়ে আমরা দেখেছি যেটা হয়েছিল, শিমুর নন্দীগ্রাম নিয়ে তৎকালীন রাজ্যপালের যে ভূমিকা, সেই ভূমিকাটা প্রকৃতপক্ষে ঠিক সাংবিধানিক ভূমিকা উপযোগী ছিল না, সেটার সমালোচনা হয়েছে। তার আগে অনেক রাজ্যপাল যে গেছেন তাদের সঙ্গে আমাদের খুব একটা কোনো বিরোধ হয়নি, বিরোধ হওয়ার কথাও না যদি রাজ্যপালরা সাংবিধানিকভাবে কাজ করেন। সুতরাং আমাদের ওটা কোনো চর্চার বিষয় না কি রাজ্যপাল হবেন কি হবেন না। এটা বিজেপি তৃণমূলের ক্ষেত্রে খুব বড় ব্যাপার হতে পারে, কিন্তু সেটাও হবে না। আমি আবারও বলছি, এটা বিজেপি এবং তৃণমূলের একটা বোঝাপড়ার মধ্য দিয়েই, মানে কেন্দ্রীয় বিজেপি, রাজ্য বিজেপির তো
কেন্দ্রীয় নেতাটা কোনো গুরুত্ব দেয় বলে মনে হয় না। কেন্দ্রীয় বিজেপি এবং মমতার সঙ্গে বোঝাপড়ার ফলেই এটা হচ্ছে, এবং সেই প্রেলুডটা হয়েছিল দার্জিলিং এ হেমন্ত বিশ্ব শর্মার মারফত, এটা পরিষ্কার। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলবার জন্য। সিপিআইএম সাংসদ রাজ্যসভার বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন সরাসরি। আমি একটু শিলভদ্রবাবুর কাছে যাই, কারণ বিকাশ রঞ্জন বাবু কিন্তু নতুন একটা বিতর্কের ইন্ধন দিলেন আমাদেরকে। আমি সেই জায়গা থেকে শিলভদ্রবাবু আপনার কাছে আসছি। জানি প্রদীপ্তবাবুরা এই মুহূর্তে কিছু বলতে পারবেন না, কিন্তু আপনাদের কেন্দ্রীয় নেতৃত্ব তারা কি বোঝাপড়ার দিকে এগোলেন? তৃণমূল কংগ্রেসের সমর্থন নিয়ে আপনারা জগদীপ ধনখড়কে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করেছেন। সিপিএম কংগ্রেসের বলার কিছু নেই, তার এগুলো বলতে হবে। বিষয়টা হচ্ছে, দেখুন, যেটা ফাল্গুনিদি বলছিল, বিজেপি একমাত্র পার্টি, যদি আপনি দেখেন যে বিজেপি রাষ্ট্রপতি পদে কালাম সাহেবকে নিয়োগ করতে পারে, প্রার্থী করতে পারে। বিজেপি রাষ্ট্রপতি পদে একজন দলিত মানুষ কোবিন্দ সাহেবকে প্রার্থী করতে পারেন। বিজেপি একমাত্র রাজনৈতিক দল যে ওই সিংহাসন ইয়েতে বসার জন্য আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করতে পারেন। আবার বিজেপি দেখিয়ে দিল যে এই পদগুলো শুধুমাত্র নয়, এই পদগুলো সব শ্রেণীর মানুষের জন্য। একটা কৃষক পরিবারের অতি সাধারণ পরিবার থেকে উঠে আসা একজন যোগ্য ব্যক্তিকে ওখানে বসিয়ে দেয়া। তিনি বাংলার রাজ্যপাল ছিলেন, বাংলায় কাজ করেছেন, তিনি চলে গেলে পরে তৃণমূলের সঙ্গে অ্যাডজাস্ট হবে। আজকে একটা সময় ভারতীয় জনতা পার্টি 2টো আসনে নেমে গেছিল। সেই ভারতীয় জনতা পার্টি একটা সময়, মানে অনেকে বলতো, অনেক রাজনৈতিক দল বলতো যে এই দলটার কি হবে, উঠে গেছে ভারতবর্ষ থেকে, খুঁজে পাওয়া যাচ্ছে না। হাম দো হামারা দো এই স্লোগানও দিয়েছিল। সেই রাজনৈতিক দলটা আজকে 303টে আসন নিয়ে ভারতবর্ষ শাসন করছে। তাই জন্য কোথাও অ্যাডজাস্ট করে কোথাও করতে হয়নি। এখানেও পশ্চিম বাংলায় যদি বিজেপি যে লড়াইটা করছে, সে লড়াইটা বিজেপির জোরেই করবে। বিজেপিকে অ্যাডজাস্ট করে পার্লামেন্টে জিততে হবে না, সিট বাড়াতে হবে না। বেশ, আমি একটু তাপসবাবুর কাছে তাহলে যাই। তাপসবাবু, আপনার কাছে তখন আসছিলাম, বিকাশবাবুকে পেয়ে গিয়েছি, ফলে একটা প্রশ্ন বিকাশবাবুর জন্য করেই ফেলেছি। আপনার কাছে অন্য প্রশ্ন, এই প্রশ্নটা নিয়ে শিলভদ্রবাবু যেটা বলছেন, যে প্রশ্নটার উত্তর দিতে তৃণমূল কংগ্রেস, আমি দেখলাম কুণালবাবু বললেন 21 তারিখে বলবো, প্রদীপ তো ন্যাচারালি দলনেত্রীর সিদ্ধান্ত না নিয়ে বলবেন কি করে? যেটা নিয়ে দলের সিদ্ধান্ত হয়নি এখনো পর্যন্ত, সেখানেও আপনারা বিজেপি তৃণমূল বোঝাপড়া দেখছেন। মানে একটা জিনিস এখান থেকে বুঝতে পারছি তাপসবাবু, নরেন্দ্র মোদী এবং এনডি আর কিছু করতে পারুক বা না পারুক, অন্তত কিছুটা হতভম্ব আপনাদেরকে করে দিতে পেরেছে, তাই তো? না, একটা কথা অনির্বাণ তোমাকে পরিষ্কার করে বলতে চাই, সেটা হচ্ছে যে বিজেপি তার রাষ্ট্রপতি প্রার্থী কাকে করবে, উপরাষ্ট্রপতি প্রার্থী কাকে করবেন, সেটা হচ্ছে বিজেপি দলের নিজস্ব ব্যাপার। স্বাভাবিকভাবে সেই দলের কে ভালো পারফরমেন্স করেছে এবং তার যোগ্যতা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো তো দেখার আছে। এই বিষয়টা তো অস্বীকার করার উপায় নেই। কিন্তু আমি শিলভদ্রতাকে একটা বিনয়ের সঙ্গে একটা কথা বলতে চাই, যে আমাদের 75 বছরের স্বাধীনতায় কোনো একটা সমাজের কোনো অংশের মানুষকে একটা কোনো জায়গায় বসিয়ে দিলে সেই অংশের কি উন্নয়ন হয়? যে আজকে কালাম সাহেবকে রাষ্ট্রপতি করা হয়েছিল, আমরা সবাই সমর্থন করেছি, অভিনন্দনযোগ্য সিদ্ধান্ত। কিন্তু বলুন, কালাম সাহেব যে সামাজিক অবস্থান ছিল, আজকে সেই সংখ্যালঘু মানুষের পর অত্যাচারটা বিজেপির জমানায় বেড়েছে কিনা? কিন্তু সমর্থন করলেন বোধহয়, আপনারা তো লড়েছিলেন কালাম সাহেবের বিরুদ্ধে, লড়েছিলেন তো, লক্ষ্মী সাইগল প্রার্থী ছিলেন, আপনারা সমর্থন করেননি? লক্ষ্মী সাইগল প্রার্থী ছিল আপনাদের কালাম সাহেবের সময়, লক্ষ্মী সাইগল প্রার্থী ছিল, বলছি তো আমাদের প্রার্থী ছিলেন লক্ষ্মী সাইগল, স্বাধীনতা সংগ্রামের অন্যতম সেনানী, আমাদের প্রার্থী একজন দেওয়া হয়েছিল। আমার এখানে প্রশ্ন তাপসবাবু, একটা ছোট্ট প্রশ্ন, আপনি কন্টিনিউ করবেন তাপসবাবু, আপনি কন্টিনিউ করবেন। আমার এখানেই প্রশ্ন, দেখুন, যিনি আজাদ হিন্দ ফৌজের একটি বাহিনীর সর্বাধিনায়িকা ছিলেন, তাকে আপনারা লড়িয়ে দিয়েছিলেন এমন একটা মানুষের সঙ্গে যিনি এদেশের প্রতিরক্ষা ক্ষেত্রে তৎকালীন সর্বাধিনায়ক আমরা বলতে পারি, অন্তত প্রতিরক্ষা বিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে। এই লড়াইটা কি কাম্য ছিল? আসলে তো দুজন মানুষই একই লক্ষ্যে এগোচ্ছিলেন দেশের সেবার জন্য, দুটো আলাদা দলে ছিলেন। এই লড়াইটা তো অ্যাভয়েড করতে পারতেন। এই রাজনীতির ঊর্ধ্বে উঠে এই নির্বাচনগুলোকে আপনারা কেন দেখতে পারেন না? এই উপরাষ্ট্রপতি নির্বাচনটা কি আপনারা দেখতে পাবেন? সেই ধরনের এনভায়রনমেন্টটা করতে হবে তো না, সেই পরিস্থিতিটা তৈরি করতে হবে। শাসক দলকে অন্যান্য দলের কাছে সেই অ্যাপিলটা করতে হবে। কেউ যদি নিজের থেকে না চায়, তাকে সমর্থন করার জন্য তো এগিয়ে যাওয়া যায় না, সমর্থন করার জন্য এগিয়ে যাওয়া যায় না। আমি যেটা বলতে চাইছি, যে আজকে দ্রৌপদী মুর্মু বলুন আর ধানকাট কৃষক পরিবারের সন্তান, তাকে প্রার্থী করার মধ্য দিয়ে
কৃষক সমস্যার কি সমাধান হবে? সরকার যতক্ষণ না নীতি পরিবর্তন করছে, সঠিক নীতি নিয়ে চলছে। আজকে গত 3 দিন আগে পরিপ্রেক্ষিতে যে কৃষক আন্দোলন নিয়ে শিলভদ্র বাবু কিভাবে উত্তাল হয়েছিল দেশ, গোটা দেশের মানুষ জানেন। সেখানে একেবারে কৃষক পরিবার থেকে উঠে আসা, একদম সাধারণ কৃষক পরিবার থেকে উঠে আসা একজনকে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করা, মানে কোথাও না কোথাও কৃষক আবেগটাকে ধরে ফেললো না? মীনাক্ষী, আমি একটা কথা বলছি, তাপস বাবু যে প্রশ্নটা আমাকে করেছিলেন, সেটা হচ্ছে যে একজন এর আগে কালাম সাহেবকে রাষ্ট্রপতি করার পরে, তাপস বাবু, শিলভদ্র বাবু বলে নিন আপনার কথা শুনেছি, রাষ্ট্রপতি করার পরে কি উন্নতি হয়েছে সেই সময় সোসাইটির, বা দলিত করার পথ কি হয়েছে, বা কৃষকদের করে কি হবে। 34 বছরে যারা নিজেদের গরিব মানুষের বন্ধু বলেন, তারা বাংলা শাসন করার পরে পুরুলিয়া থেকে শুরু করে সোনার জঙ্গল মহলে এমন পরিস্থিতি কেন তৈরি হলো যে উগ্রবাদী সংগঠনকে সেখানে আসতে হলো? কেন উন্নতি হলো না সারা পশ্চিম বাংলার ওই অঞ্চলগুলো? যে মানুষগুলো সমাজের জন্য লড়ে, মানুষের জন্য লড়ে, কৃষকের জন্য লড়ে, সেই মানুষগুলোকে কি করলেন তারা? তাদের আমলে কেন হলো না এই উন্নয়নগুলো? তাহলে তারা পিছিয়ে গেলেন কেন? সেখানকার মানুষ বিদ্রোহী হলেন কেন? সেই প্রশ্নগুলো করবেন। যে মানুষগুলো কৃষকদের সাথে লড়াই করছেন, তারা জমি জোর করে নিয়ে সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলন তৈরি করালেন কেন? তাদের পুলিশের গুলিতে কেন রক্তাক্ত হলো সিঙ্গুর নন্দীগ্রামের মানুষ? সেগুলো বলতে পারেন তাপস বাবুরা? আজকে এই কথাগুলো বলেন। তাপস বাবু, যেটা শিলভদ্র বাবু বলছেন, আমি কয়েকটা বিষয় একটু মনে করিয়ে দিতে চাই যে জঙ্গলমহলের কি পরিস্থিতি ছিল বামেদের আমলে, জঙ্গলমহলের কি পরিস্থিতি ছিল বামেদের আমলে, সিঙ্গুর নন্দীগ্রাম সবার জানা। তাপস বাবু 30 সেকেন্ড সময় নিন। আপনারা আদিবাসী প্রার্থী দ্রৌপদী মুর্মুর বিষয়ে আপনারা বিরোধিতা করছেন, আপনারা আদিবাসী সেন্টিমেন্টের কথা বলেন, আদিবাসী আবেগের কথা বলেন। আপনারা একেবারে আপনাদের যে আদর্শ, তাপস বাবু আপনাদের যে আদর্শ শুনেন, আপনাদের যে আদর্শ একটু শুনে নিন তাপস বাবু। আপনাদের যে আদর্শ একদম সাধারণের পাশে থাকা, সর্বহারাদের পাশে থাকা, আপনাদের 34 বছরে জঙ্গলমহলের কি ছবি, সিঙ্গুরের কি ছবি, নন্দীগ্রামের কি ছবি, উত্তরটা দিয়ে দিন। 30 সেকেন্ড সময় দিয়ে দিন। সিঙ্গুরে কারখানা করতে চেয়েছিলাম, মমতা ব্যানার্জি কারখানা করতে দেননি। নন্দীগ্রামে কেমিক্যাল হাব করতে চেয়েছিলাম, সেটা মিথ্যা। কিভাবে খুন করা হয়েছে, যে ঘটনা হয়েছে, সিবিআই বলেছে নন্দীগ্রামে একটা সাজানো পরিকল্পনা ছিল। চটি পরা পুলিশ পরে গিয়ে সেদিন কেমিক্যাল হাব যাতে না হয়, তার জন্য তৃণমূল কংগ্রেস পরিকল্পনা গ্রহণ করেছিল। কারখানা তাড়ানোর জন্য সেই পরিকল্পনা গ্রহণ করেছিল। 34 বছরে গোটা রাজ্যের অর্থনৈতিক চেহারাটা বদল করেছে বামফ্রন্ট সরকার। আমি কোহিনুর মজুমদার ও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মুখপাত্র হিসেবে আমাদের সঙ্গে এই বিতর্কে যোগ দিয়েছেন। আমি কোহিনুরের কাছে আসবো। কোহিনুর, আমি জানি আপনাদের দল একটা সিদ্ধান্ত নিয়েছে, প্রদীপ্তও বলেছেন যে 21 তারিখে আপনারা উপরাষ্ট্রপতি পদে প্রার্থী নিয়ে সিদ্ধান্ত নেবেন। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক ডেকেছেন, তারপর সিদ্ধান্ত ঘোষণা হবে। আমি সরাসরি এই জগদীপ ধনকরকে আপনাদের সমর্থন, বিরোধিতা, মানে উপরাষ্ট্রপতি পদে, এটা নিয়ে কোনো প্রশ্ন করছি না, কিন্তু জগদীপ ধনকর এমন একটি সভা চালাবেন, রাজ্যসভা, দেশের আইনসভার মধ্যে যদিও বিল পাস করানোর ক্ষমতা ইত্যাদি সেই জায়গাগুলো দেখলে লোকসভাকেই অনেক বেশি ক্ষমতাবান মনে করা হয়, কিন্তু শ্রদ্ধার জায়গা থেকে, সম্মানের জায়গা থেকে এবং বেশ কিছু আরও এমন ধরনের ক্ষমতা সংবিধানে দেওয়া আছে টেকনিক্যাল জায়গা থেকে, আমি সেই জায়গা থেকে বলবো যে রাজ্যসভা সবসময় সর্বোচ্চ গরিমার আসনটি পেয়ে এসছে। সেই সভাটি এরপরে পরিচালনা করবেন পদাধিকার বলে জগদীপ ধনকর উপরাষ্ট্রপতি হয়ে। সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের তো কোথাও একটা ভালো লাগা, কোথাও একটা খারাপ লাগা থাকবে। যিনি আপনাদের সঙ্গে এতগুলো বছর কাটিয়ে গেলেন এ রাজ্যের রাজভবনে রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে, সেই প্রতিক্রিয়াটা জানতে চাইছি কোহিনুর বাবু। আমি আপনাকে একটা কথা বলি, আমার তো এক্সপেকটেশন আর কি নতুন করে থাকতে পারে। এটা ঘটনা হচ্ছে যে আমরা দেখলাম যে আমাদের যে কৃষি বিলের সময় রাজ্যসভায় তো সরকারের মেজরিটি ছিল না, সেখানে ভোটের ডিভিশন পর্যন্ত অনারেবল চেয়ারম্যান, মানে ডেপুটি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তিনি অ্যালাউ করেননি, ডিভিশনটা দিতে অ্যালাউ করেন। তো তিনি যদি ডিভিশনটা নাই দিতে অ্যালাউ করেন, তাহলে কে কত ভোট পেল এটা নিয়ে আলোচনা করাই হয়নি, শুধু ধনী ভোটে আই, ধনী ভোটে নো বলে গল্প শেষ করে দিচ্ছে। তো জগদীপ ধনকর কি করতে পারবে কি না করতে পারবে, দ্যাট ইজ কোয়াইট সেকেন্ডারি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এতদিন পর্যন্ত যে পার্লামেন্টে যে খুব বিশাল গণতান্ত্রিক আবহাওয়া আছে,
এমনটা কিন্তু নয়। বেশ, পার্লামেন্টে যে বিশাল গণতান্ত্রিক আবহাওয়া আছে এমনটা কিন্তু নয়। আমি তৃণমূল কংগ্রেসের প্রদীপ্তবাবুর কাছে যাব। প্রদীপ্তবাবু পলিটিক্যাল সায়েন্সই পড়ান, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স পড়ান বললে খুব আন্ডারস্টেটমেন্ট হবে, আপনি পলিটিক্যাল সায়েন্সেরই অধ্যাপনা করেন। আমি সেই জায়গা থেকে জানতে চাইবো এই সভাগুলোর গরিমা সম্পর্কে আপনাকে আমার বলাটা ছাত্রের জায়গা থেকে বা রাজনীতি বিজ্ঞানের জায়গা থেকে নিতান্তই বাতুলতা হবে, আমি সেই জায়গা থেকে বলছি না, কিন্তু ওই জায়গা থেকে যেটা কোহিনুর বাবুকে জিজ্ঞাসা করেছিলাম, আপনার এক্সপেকটেশন কিছু? আমার এক্সপেকটেশনস একটাই থাকবে, যেটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে আমাদের ভারতীয় গণতন্ত্রের যে মূল এসেন্স। আপনি জানেন সাংবাদিক হিসেবে, আপনি বা মীনাক্ষী, যে ভারতের গণতন্ত্র এখন কোন জায়গায় গিয়ে ঠেকেছে পৃথিবীর মধ্যে। সেই গণতন্ত্র রক্ষা করার নামে যেসব এমপিরা গিয়েছেন, তাদের যেন বাক স্বাধীনতা এভাবে লঙ্ঘন না করা হয়। যে ধরনের বাক স্বাধীনতা লঙ্ঘন করা হয়েছেন, রাষ্ট্রপতি যিনি হন না কেন, উপরাষ্ট্রপতি যিনি হতে চলেছেন বা যেই হন না কেন, তারা যেন আমাদের এই বাক স্বাধীনতার উপর এইভাবে, আরে পার্লামেন্টের মধ্যে আন্দোলন করতে পারবে না যেখানে গান্ধীজি রয়েছেন সবার প্রহরী হিসেবে, গান্ধীজির চশমা ব্যবহার করা হচ্ছে কিন্তু তার লাঠি দিয়ে বলা হচ্ছে চলো মেরে তাড়াও। এটা কি গণতন্ত্র চলছে পার্লামেন্টের মধ্যে? তাহলে আমাদের বক্তব্য খুব পরিষ্কার, গণতান্ত্রিক বাতাবরণকে রক্ষা করতে গেলে, আজকে যেমন অরুণ জেটলির কথা আপনার মনে থাকতে পারবে, একজন মাননীয় সদস্য ছিলেন রাজ্যসভার, অরুণ জেটলি সব থেকে বেশি সভা বানচাল করেছেন এবং তিনি যখন শাসনে এসছেন তখন সব থেকে বেশি সরব হয়েছে যাতে সভা চলতে দেওয়া হয়। আচ্ছা, আমি আপনাকে একটা অন্য প্রশ্ন করি। আচ্ছা, এই হাউস অফ কমন্সটা মানে লোকসভাটা, এইটা পরিচালনা করবেন একজন দলিত মহিলা, আদিবাসী মহিলা, দলিত বলবো না, আদিবাসী মহিলা। আর হাউস অফ লর্ডস মানে রাজ্যসভাটা পরিচালনা করবেন একজন কৃষক পরিবারের সন্তান। একটা সিমিলি আর একটা অ্যান্টিলোপ বা অ্যান্টিপোল। এইটা কিভাবে, কেমন লাগছে আপনার? আমি একজন পার্লামেন্টারিয়ান যিনি দীর্ঘদিন ধরে এমএলএ ছিলেন বা পার্লামেন্টারিয়ান ছিলেন, আমার সেটা একটা দিক দেখতে পারি, আর একটা দিক দেখতে পারি আর একটা রাজনীতিবিদকে। আমি এর বাইরে কিছু দেখতে পাচ্ছি না। আমি দেখতে যদি তাই দেখতে চাইছেন না, দেখতে পাচ্ছি না, আমি দেখতে যদি পারি তাহলে আমরা এখানে আমাদের যাকে নিয়ে গতকালই বা পরশুদিনই আপনারা দেখিয়েছেন, আমাদের দলেও এরকম প্রচুর আছে যাদের, আমাকেই ধরুন না কেন, আমার তো কোনো রাজনৈতিক সেরকম ইতিহাস নেই, আমার বলা দেখে আমাকে আমার দল পিক আপ করেছে, ফলে আমার কি ব্যাকগ্রাউন্ড আছে, আমি একটা অতি সাধারণ ঘর থেকে উঠে আসা ক্লারিক্যাল জায়গা থেকে ছেলে। এটাই আমার বক্তব্য, এটাই আমার বক্তব্য যে আসলে জগদীপ ধনখড় দেখবেন আমার অধ্যাপনাটাও এখানে গুরুত্বপূর্ণ। না, এক্স্যাক্টলি প্রদীপ্তবাবু, এটাই আমার বক্তব্য। আমি এখান থেকে আমার মনে হয় মীনাক্ষী, আমরা ফাল্গুনী দেবীর কাছেও যেতে পারি। জগদীপ ধনখড়রা কিন্তু বা দ্রৌপদী মুর্মুরা কিন্তু আসলে আমরা যেটা বলার চেষ্টা করছি বা বোঝার চেষ্টা করছি আপনাদের কাছ থেকে, তারা কিন্তু নির্দিষ্ট একটি দলকে, তার সমর্থক গোষ্ঠীকে প্রভাবিত করেন, উজ্জীবিত করেন এমনটা নয়। রাজনীতিতে এই উদাহরণগুলো রাজনীতির সমস্ত দলকে, আর তার বাইরে ধরুন এই সংগ্রামটা যারা খেতে খামারে প্রত্যেক দিন লড়ে যাচ্ছেন, দ্রৌপদী মুর্মু নিজের স্বামী চলে গিয়েছেন, আদরের মানে প্রাণাধিক প্রিয় দুই সন্তান, আমরা যারা মা বা বাবা হয়েছি তারা জানি সন্তান আমাদের কাছে কি, তারা চলে গিয়েছে। শ্বশুর ভিটেতে কি করলেন? একটা স্কুল খুললেন, মূর্তিও বসাননি, 4টে চারা গাছও পোতেননি, সেটা পুতলেও ভালোই করতেন, খারাপ করতেন না, কিন্তু করলেন কি একটা স্কুল আদিবাসীদের জন্য, যে গ্রামটায় 10 দিন আগে বা 12 দিন আগে বিদ্যুৎ পৌঁছেছে মীনাক্ষী, মানে তার আগে পর্যন্ত নিজের বিধায়ক পদাধিকার বলে বা মন্ত্রী হয়েছিলেন তিনি ওই রাজ্যের, তা সত্ত্বেও ওই গ্রামে আমি মন্ত্রী, আমার গ্রামে কেন বিদ্যুৎ থাকবে না, এইটাও দেখাননি। মানে এই স্টোরিগুলো তো সত্যি ইন্সপিরেশনাল। আমার এখানেই প্রশ্ন ফাল্গুনী দেবী, এই মানুষগুলোকে কেন এই রাজনীতির কাঁটা পথ পেরিয়ে যেতে হবে? এদের জন্য একটা মতৈক্য হতে পারে না ফাল্গুনী দেবী? না, সেটা দেখুন, আমরা তো মনে করি যে এই ক্ষেত্রে অন্তত একদম সাধারণ ঘর থেকে এবং একদম এই স্তরের মানুষরা উঠে এসে প্রতিনিধিত্ব করছেন একটা সর্বোচ্চ স্তরে, এটা আমাদের সবার জন্য গর্ব হওয়া উচিত। তো সেই জন্য একটা মানসিকতার দরকার আছে, সেই জন্য উদার মানসিকতা থাকলেই তবে এটাকে অ্যাপ্রিসিয়েট করা যায়। আমরা কেউ সেই উদার মানসিকতা দেখাতে পারি না, সব জায়গায় রাজনীতি টেনে আনি। অর্থাৎ আমরা যেটা বলতে চাইছিলাম, সর্বক্ষেত্রে আমরা মানে আব্দুল কালাম স্যার হোক বা দ্রৌপদী মুর্মুর হোক বা আজকে জগদীপ ধনখড় হোক, কিংবা আমরা যে আগে রামনাথ কোবিন্দজি হোক, যেই হোক, যারা যে জায়গা থেকে এসছে এবং যে স্তর থেকে এসছেন, কৃষক পরিবার, মাইনরিটি পরিবার, এসসি পরিবার এবং একদম এসটি পরিবার, এই যে জায়গাগুলো, এই যে ক্ষেত্রগুলো থেকে সর্বস্তরে যিনি প্রতিনিধিত্ব করছেন, এইটার জন্য সবার গর্ব হওয়া উচিত। এই চিন্তাভাবনা আগে কেউ করেনি,
এইটা একমাত্র ভারতীয় জনতা পার্টি করেছেন, যে একদম পিছিয়ে পড়া মানুষকে যদি এগিয়ে আনা হয় তাহলে তাদের মধ্যে আজকে দ্রৌপদী মুর্মু যে আজকে আমাদের রাষ্ট্রপতি, তার জন্য কি তাদের যারা রয়েছেন তাদের গর্ব হবে না? তারা তাদের দিকে আমি ফাল্গুনী আপনার কথার পরিপ্রেক্ষিতেই যাব যে শুধুমাত্র দ্রৌপদী মুর্মু বা শুধুমাত্র জগদীপ ধনকর নয়, আমরা পিএ সাংমার নামটা হয়তো ভুলে যাচ্ছি, যাকে 2012 সালে এনডিএ প্রার্থী করেছিল প্রণব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। সুতরাং এই জায়গাতে যেখানে কোহিনুরা আপনারা বলেন যে মা মাটি মানুষের সরকার একেবারে মা মাটি মানুষের সঙ্গে আছে, একেবারে সাধারণ মানুষের সঙ্গে আছে, কিন্তু কোথাও না কোথাও দ্রৌপদী মুর্মুদের সমর্থনের ক্ষেত্রে আপনারা একটু পিছিয়ে যান, মুখে বলেন কিন্তু কার্যত পিছিয়ে যান। সেখানে তো অনেকটা বাজি মেরে নিল বিজেপি। আমি একটু বলি, ঘটনা হচ্ছে যে দ্রৌপদী মুর্মু তিনি নিশ্চিত একজন আদিবাসী পরিবারের সন্তান, তিনি একজন আদিবাসী পরিবারের সদস্য, তিনি রাজনীতিতে এসছেন, তিনি মাননীয় মন্ত্রীও ছিলেন, কিন্তু একজন আদিবাসী পরিবারের বাড়িতে এত ভারতের বিকাশ হয়েছে যে তিনি রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার পূর্বে পর্যন্ত তার বাড়িতে পর্যন্ত পৌঁছতে পারে। কিন্তু আপনি একটু উল্টো দিকে দেখুন যে পশ্চিমবঙ্গে এই আদিবাসী পরিবার, ধরুন পশ্চিমবাংলায় দ্রৌপদী মুর্মু জন্ম নিল কোনো আদিবাসী পরিবারে, তিনি কিন্তু রাষ্ট্রপতি হওয়ার আগে এটা বলতে পারতেন যে তার বাড়িতে বিদ্যুৎ আছে, তার বাড়িতে জল আছে। তাই একজন আদিবাসীকে আদিবাসীদের উন্নয়নের জন্য তার ওখান থেকে একজন প্রার্থী দেওয়া থেকে আমার বেশি মনে হয় ভেরি গুড অ্যাডভার্টাইজমেন্ট হয় যদি ওই আদিবাসী পরিবারের সেই গ্রামে বিদ্যুৎটা পৌঁছে থাকে, যদি সেই গ্রামে স্কুলটা গভর্নমেন্ট ইনিশিয়েটিভে হয়, যদি সেই সেখানে চারা গাছটাও গভর্নমেন্ট ইনিশিয়েটিভে হয়, যদি সেখানে তার জল সবকিছু গভর্নমেন্ট ইনিশিয়েটিভ, আমার মনে হয় সেটা গুড অ্যাডভার্টাইজমেন্ট হতো। কি না একজন আদিবাসী পরিবারের মানুষকে আপনি রাষ্ট্রপতি প্রার্থী করছেন, এটা দেখা যাচ্ছে যে সেই তার গ্রামে সেই আদিবাসী পরিবার, যে আদিবাসী পরিবারের কথা আপনি এত বলছেন, তার গ্রামে বিদ্যুৎটুকু আপনারা পৌঁছে দিতে পারেননি, সরকারি ইনিশিয়েটিভে স্কুল সেটার উত্তর তো শিলভদ্র বাবুরা দেবেন। কিন্তু আপনি যে বিজ্ঞাপনের কথা বললেন, সেই বিজ্ঞাপনের কথা সেটা কি বিজ্ঞাপন নাকি ভোট ব্যাংকের কথা আপনারা ভেবে? এই বিজ্ঞাপনের প্রসঙ্গেই তো তৃণমূল নেত্রী আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন, তিনি তো এটাকে বিজ্ঞাপন হিসেবে দেখছেন না, তিনি তো বলছেন যে আগে জানলে হয়তো ভেবে দেখতাম। আপনি বোধহয় তাহলে আমার শব্দের মানেটা মনে করতে বুঝতে পারেন। বিজ্ঞাপন শব্দের অর্থ হচ্ছে ইংরেজিতে বলে একটা গুড অ্যাডভার্টাইজমেন্ট, মানে একটা সঠিক চিত্র, এটা বোঝা যাচ্ছে না। এই চিত্র আপনি ভারতবর্ষের মানুষকে দেখাচ্ছেন যে আপনি সঠিকভাবে একজন আদিবাসী পরিবারের মানুষকে দেশের একদম উচ্চতম পর্যায়ে নিয়ে যাচ্ছেন রাজনীতি বা অ্যাডমিনিস্ট্রেশনে, সেটা একটা ভালো দিক নিশ্চিত। কিন্তু আপনি এটাও সেই সঙ্গে সেই চিত্রটা মানুষের মধ্যে সারা বিশ্বে উঠে আসছে যে আদিবাসী সব আদিবাসী গ্রামে যেখানে আদিবাসী পিছিয়ে পড়া মানুষ থাকে তাদের স্কুল সরকার করে দেয় না, তাদের বাড়িতে বিদ্যুৎ সরকার পৌঁছে দিতে পারে না, তাহলে সেটা কি খুব ভালো দৃশ্য দেখাচ্ছে? বেশ বেশ, কোহিনুর বাবু যে প্রশ্নটা তুলছেন এই প্রশ্নের উত্তর আমি শিলভদ্র বাবুর কাছ থেকে নেওয়ার চেষ্টা করবো। শিলভদ্র বাবু পাল্টা এই যুক্তিটাও আসছে কোহিনুর বাবুদের তরফ থেকে। কথা বলেছে, আমি কোহিনুরের সঙ্গে এই ব্যাপারটায় দ্বিমত নই, নিশ্চয়ই এলাকার উন্নয়নের, কিন্তু বিষয়টা হচ্ছে কি জানেন তো, এই রাজ্যগুলো যে সরকারগুলো ছিল অপদার্থতাটা তাদের। উড়িষ্যা দীর্ঘদিন ধরে কংগ্রেস শাসন করেছে, দীর্ঘদিন, পরবর্তীকালেও বিজেডি করছে, বিজেডিও হয়তো অনেক উন্নতি করেছে, অনেক কিছু করছে। এই যে পারেনি, এই যে করেনি, এই যে অপদার্থতা একটা রাজ্য সরকারের, এগুলো তো আছেই, সেগুলো তো রয়েছে। এবং এগুলো তো ঘটনায় যে শুধুমাত্র এ নয়, প্রত্যেকটা গ্রামে যদি ঠিক মতন করে পৌঁছে দেয়, ঠিক মতন করে উন্নয়ন হয়, এটা তো চাইবেই, এটা তো কোনো অন্যায় নয়। কিন্তু তা বলে কিন্তু হ্যাঁ না, ভেরি সরি টু সে, জাস্ট আপনাকে একটা ছোট্ট রিমাইন্ড দিয়েছি, মাননীয়া দ্রৌপদী মুর্মু এই বিজেডি সরকারের বিজেপি ক্যাবিনেটের শেয়ার ছিল, তিনি মন্ত্রী ছিলেন। বিজেপি সরকার উড়িষ্যায় হয়নি বা বিজেপি সরকার চালায়নি এমনটা নয়, না, বিজেপি সরকার ছিল, ওটা বিজেপি সরকার। বিজেপি এককভাবে উড়িষ্যায় কোনোদিন জেতেনি, আজ অব্দি কোনোদিন জেতেনি। বিজেপি এককভাবে কোনোদিন ছিলেন, সেটা বলছি তো, সেটা সেই সরকারের নিশ্চয়ই আমি বলবো যে সরকার ঠিক কাজ করেনি, আমি তো একমত। কিন্তু আমার কথা হচ্ছে ওটা হয়নি বলে ওই সোসাইটির কেউ কাউকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করলে পরে সেটা বড় নয়, ওটা করা বলে বলে এইটা বলে এর হওয়াটাকে এ করাটা কোনো, আমি আপনার কথা সূত্র ধরে তাপস বাবুর কাছে যাবো, আসবো। আচ্ছা কোহিনুর আমি আপনার কাছে আসবো। তথাগত রায় প্রাক্তন রাজ্যপাল এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, আমি আসবো কোহিনুর আপনার কাছে। তথাগত বাবু, আমি আপনার প্রাথমিক প্রতিক্রিয়ায় চাইবো, জগদীপ ধনকর পশ্চিমবঙ্গের রাজভবন থেকে এবার চললেন উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়ে রাজ্যসভা পরিচালনা করতে, আপনার প্রাথমিক প্রতিক্রিয়া তথাগত বাবু।
আমি অত্যন্ত প্রীত যে বিজেপির পার্লামেন্টারি বোর্ড এমন একজন লোককে এই দায়িত্ব দিয়েছেন, মানে উনি তো দায়িত্ব পেয়েই গেছেন ধরে নিতে পারি, কারণ উনি নির্বাচিত হবেন। এমন একজন লোককে দায়িত্ব দিয়েছেন যে তিনি যিনি মাথা ঠান্ডা করে এবং উঁচু করে কাজ করতে পারেন, সমস্ত রকম বিপদের বিরুদ্ধে বা অজস্র গালাগালির মধ্যেও এই ধরনের সাহস দেখাতে পারেন। এই যে নিযুক্তিটি হলো বা ওকে যে মনোনয়ন হলো, এটা একেবারেই সঠিক মনোনয়ন এবং তার জন্য আমি বিজেপি পার্লামেন্টারি বোর্ডকে সাধুবাদ জানাচ্ছি। ধনখড়জিকে আমি কংগ্রেচুলেশন এর মধ্যেই জানিয়েছি। তথাগতবাবু, আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন, সৌরভ গঙ্গোপাধ্যায় বা সচিন তেন্ডুলকাররা তাও জাতীয় দলে খেলতে খেলতে নিজের রাজ্যের জন্য রঞ্জি খেলার সুযোগ পান, কিন্তু জগদীপ ধনখড় আর পশ্চিমবঙ্গে রাজভবনে ঢোকার সুযোগ পাবেন না, উপরাষ্ট্রপতি হয়ে যাচ্ছেন। রাজ্য বিজেপি কি তার অভিভাবকত্ব কিছুটা মিস করবে বলে মনে হয় আপনার? রাজ্য বিজেপির অভিভাবকত্ব, উনি রাজ্য বিজেপির অভিভাবক কবে থেকে ছিলেন? এই যে বিরোধীরা বলেন এত অভিযোগ করেন। না না, বিরোধীরা তো বলবেই, তার কারণ বিরোধীদের চুরি ধরা পড়ছে, বিরোধীরা এখন সব ব্যাপারে ব্যাগ ফুটে আছে, আদালত থেকে সব দিক দিয়ে বিরোধীদের সমালোচনা হচ্ছে। একটা যে সমস্ত নিযুক্তি হচ্ছে সেগুলো একেবারে মানে বিরোধীরা তো বলবে এই কথা, কিন্তু জগদীপ ধনখড় সাংবিধানিক লাইন ক্রস করেনি। উল্টে যখন বলা হয়েছে বারবার সরকারকে বলেছেন আপনি বলে দিন আমি কোথায় ক্রস করি লাইনটা, কেউ বলতে পারে তারা না হোক গালাগালি। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য এবং আপনার প্রতিক্রিয়ার জন্য। তথাগতবাবু, আমি চলে যাব তাপসবাবুর কাছে। তাপসবাবু হাসছেন, তাপসবাবুর কাছে আমি প্রতিক্রিয়াতে যাব, কিন্তু তার আগে একটা বিষয় যেটা আমরা দেখলাম এর আগে দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণার পর তৃণমূল নেত্রীর বক্তব্য এবং 17টি দলের যে বৈঠক হলো দিল্লিতে, সেখান থেকে এক এক করে দল সরে গেল এবং সমর্থন জানালো দ্রৌপদী মুর্মুকে। এবার জগদীপ ধনখড়ের নাম সামনে আসছে, এটা তো বিরোধী ঐক্যের যে ভাবনা, ঐক্য তো এখনো হয়নি, বিরোধী ঐক্যের যে ভাবনা সেটাতে আরো বড় ফাটল ধরালো আপনাদের। এখন ওটা বিরোধী প্ল্যাটফর্মটা তৈরি তো মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করছেন না, ফলে গোটা দেশের 18টা পার্টি তৈরি না করলেও ডাকে তো আপনারা বৈঠকে যাচ্ছেন, বৈঠক করছেন, ডাক দিলে বৈঠকে যাচ্ছেন, তিনি তো আহ্বায়ক ছিলেন। দিল্লি কনস্টিটিউশন হলে যে বৈঠক হলো তিনি তো আহ্বায়ক ছিলেন। ওনার আহ্বানে যে মিটিংটা হয়েছিল সেই মিটিং এ বিরোধী দলের যে প্রার্থী যশবন্ত সিনহার নাম চূড়ান্ত হয়নি। পরবর্তীকালে যে মিটিং হয়েছে, পরবর্তীকালে শরদ পাওয়ারের ডাকে যে মিটিং হয়েছে সেই মিটিং এর নাম চূড়ান্ত হয়েছে, এটা মনে রাখতে হবে। এবারে এই দোদুল্যমানতা উনার প্রণব মুখোপাধ্যায়ের ক্ষেত্রেও আমরা দেখেছি আর এক্ষেত্রেও দেখছি, ফলে উনি কখন কি বলবেন সেটা উনার ভবিষ্যতের সুবিধের কথা ভেবে উনি সেই বক্তব্য রাখবেন। আমি শুধু এখানে একটা কথাই বলতে চাই, শিলভদ্রদা যেটা বললেন যে আমার বক্তব্যটা এই জায়গায় যে নিশ্চয়ই ভারতবর্ষের রাষ্ট্রপতির প্যানেল দেখলে দেখা যাবে স্বাধীনতার পরে এরকম বিভিন্ন সমাজের বিভিন্ন অংশ থেকে এসে তারা রাষ্ট্রপতির চেয়ার অলঙ্কৃত করেছেন। এখানে দ্রৌপদী মুর্মুর নাম এসেছে, ধনখড়ের নাম এসেছেন, আরো অন্যান্য নাম আসতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা কথা যে যতক্ষণ না নীতি বদল হচ্ছে, আদিবাসী সম্প্রদায়ের সমস্যার সমাধান শুধু একজনকে রাষ্ট্রপতি চেয়ারে বসিয়ে দিলে হবে না। সরকার যতক্ষণ না নীতি বদল করছে সামগ্রিকভাবে গোটা দেশে আদিবাসী সম্প্রদায়ের মানুষ। তাপসবাবু, এখানে আপনার কাছে একটা প্রশ্ন আছে, আপনি অনেকক্ষণ ধরে বলছেন, তো আপনারা অনেকদিন ধরে বলছেন এবং আপনি অনেকক্ষণ ধরে বলছেন। তাপসবাবু, আপনার কাছে একটা প্রশ্ন আচ্ছা, ধরুন প্রত্যন্ততার বিচারে বলছি, কিন্তু অন্য কোনোভাবে মানে সিমিলি খুঁজবেন না, প্রত্যন্ততার বিচারে এ রাজ্যের নকশালবাড়ি গ্রামটির যেরকম অবস্থান, রাজস্থানের ঝুনঝুনুর অনেকটা সেরকমই অবস্থান প্রত্যন্ততার বিচারে। তা সেই প্রত্যন্ত ঝুনঝুনুর কৃষক পরিবারের সন্তান চললেন উপরাষ্ট্রপতি হতে, আর নকশালবাড়ির জঙ্গল সাঁওতাল আপনাদের দলে তো কোনো জায়গা পাননি, বিদ্রোহ করার পরে আপনারা দল থেকে বের করে দিয়েছিলেন। আব্দুর রেজ্জাক মোল্লা, হান্নান মোল্লারা মানে চাষার বেটারা, আমি যদি আব্দুল রেজ্জাক মোল্লার ভাষায় বলি, আপনাদের দলে চিরকাল শ্রমিক মৌমাছি হয়ে থেকে গেলেন, রানী মৌমাছি হতে পারলেন না। এখন
জগদীপ ধনকর, দ্রৌপদী মুর্মু, এদের এই সর্বোচ্চ স্তরে যাওয়াটা সত্যি করে বলুন তো আপনাদের রাজনৈতিক অস্বস্তির কারণ কিনা? আপনারা তো এখনো ঘোষ ঘোষ মিত্রের পার্টি হয়ে রয়ে গেছেন, নামে যতই কমিউনিস্ট হন। অনির্বাণ, হান্নান মোল্লা আমাদের পলিট ব্যুরোর মেম্বার ছিলেন কয়েকদিন আগে পর্যন্ত, কৃষক সভার সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডিওয়াইএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন। কমিউনিস্ট পার্টিতে মিস কল দিয়ে তো সদস্য পদ পাওয়া যায় না, গলায় গামছা নিলে চাষার বেটা হওয়া যায় না। ফলে এই পার্টিতে শৃঙ্খলা মেনে পার্টিতে জীবনের শেষ দিন পর্যন্ত থাকাটা একটা লড়াই, এতদিন পর একটা লড়াই, জীবনের শেষ দিন পর্যন্ত থাকাটা একটা লড়াই। এই লড়াইটা সবাই লড়তে পারেন না, নেই কেন নয়। তুমি আপনাদের দলে ছিলেন, তিনি তো কথায় কথায় চাষার বেটা বলতেন, তখন তো আপনারা এগুলো বিষয় বলেননি, তখন আপত্তি করেননি তাপস বাবু। গোটা ভারতবর্ষে অনেকেই আমাদের দলিত পরিবার থেকে, আদিবাসী পরিবার থেকে, সংখ্যালঘু পরিবার থেকে পার্টির সর্বোচ্চ নেতৃত্বে তারা উঠে এসেছেন এবং হান্নান মোল্লা পলিট ব্যুরোর মেম্বার কয়েকদিন আগে পর্যন্ত ছিলেন, এখনো কৃষক সভার সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আমি উত্তর শিলভদ্র বাবুর কাছে নেব, কিন্তু তার আগে রাজ্যসভার সাংসদ ডক্টর শান্তনু সেন প্রতিক্রিয়া কি দিয়েছেন এনডিএর উপরাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনকরের নাম ঘোষণার পর, শোনাবো আপনাদের। দেখুন, আমরা এই মুহূর্তে 21শে জুলাই শহীদ তর্পণ নিয়ে খবর পেয়েছি যে আমাদের আগামী 21 তারিখ বিকেলবেলায় আমাদের সমস্ত সাংসদদের মাননীয় নেত্রী একটি সভা ডেকেছেন এবং সেখানে তিনি তার নির্দেশ দেবেন এবং আমাদের দলের দলগত অবস্থান জানাবেন। এই বিষয়ে আমাদের দলনেত্রী সবার আগে বলবেন, তারপর থেকে তার নির্দেশ পরে তার নির্দেশিত পথে একজন শৃঙ্খলাবদ্ধ দলের একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে আমরা কথা বলব। কোহিনুর অনেকক্ষণ হাত তুলছিলেন, কোহিনুর প্লিজ। আমি সিপিএম এর এটা নিয়ে বলছি, সিপিএম দল তাদের বিষয় তারা ভালো বুঝবেন। আমি শুধু একটা রাজনীতিতে দেখে এসেছি বলে পর্যালোচনা করে বলতে পারছি। আপনি বলুন তো, দেবলীনা হেমব্রমের নাম আপনি কবে থেকে শুনতে পাচ্ছেন? কেন মোহাম্মদ আমিন হঠাৎ করে ডেপুটি চিফ মিনিস্টার থেকে হাওয়া হয়ে গেল আর বুদ্ধ ভট্টাচার্য উপরে চলে এলেন? কেন? একাধিক প্রশ্ন সিপিএম এর কাছে এসছে যে আজকে মোহাম্মদ সেলিম কেন? মোহাম্মদ সেলিম এতদিন কোথায় ছিল? রেজ্জাক মোল্লাকে বাদ দিয়ে কেন সুজন চক্রবর্তী? এই নিয়ে তো সিপিএম এর মধ্যেই একাধিক প্রশ্ন আছে যে ব্রাহ্মণবাদ, এলিটবাদ, মেঠো পিছিয়ে পড়া মানুষদের সিপিএম কোনোদিন দেখেনি বলে সিপিএম যারা সিপিএম কে এতদিন ভোট দিত, আপনি বেছে বেছে দেখুন, যারা সিপিএম কে ভোট দিত অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া মানুষ, যারা জাতিগত ভাবে পিছিয়ে পড়া মানুষ, তারা সবাই সিপিএম এর থেকে বছরের পর বছর যে এসটি এসটি সিটগুলোকে সিপিএম আজকে নেই সিপিএম। বলছি তোমার আমাদের ধারণা নেই, তোমার কোনো ধারণা নেই, এই পার্টিটা নেতা করার তোমার কোনো ধারণা নেই। প্রদীপ্তবাবু কিছু আমার একটাই ধারণা আছে, তাপসদা, আমার একটা ধারণা আছে, রেজ্জাক মোল্লা যখন হজে যেতে গেলেন তখন আপনারা পারমিশন দিলেন, আর যখন সুভাষ চক্রবর্তী তারাপীঠে নারকেল ভাঙলেন আপনারা শোকজ করলেন। আমার এটা মনে আছে। আমি একদম শেষ প্রশ্ন শিলভদ্র বাবুর কাছে 10 সেকেন্ড সময় দেব, আমাদের ডিবেটের শেষ পর্যায়ে চলে এসেছি। শিলভদ্র বাবু যেটা বলেছে 100% ঠিক, পশ্চিমবঙ্গের মানুষ সেটা দেখেছে। শিলভদ্র বাবুর কাছে দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণার পর যেভাবে একের পর এক সমর্থন মিলছে শিলভদ্র বাবু, তাতে মনে করা হচ্ছে যে ভারতের ইতিহাসে প্রথম এত বড় ব্যবধানে হয়তো জিততে চলেছেন দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি পদে। এবার উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনকরের নাম, জয়টা কি অনেকটা সুগম হয়ে গেল? 10 সেকেন্ড শুনুন। জিতবো তো বটেই, একটা মানে কি বলবো, নীতিহীন জোট, একটা কোনো ইয়ে নেই, হঠাৎ করে জোট তৈরি করলাম, প্রতিদিন মারামারি করছে নিজেদের মধ্যে, এখানে বসেই কোহিনুরা তাপসরা মারামারি করছে, তা সেইখানে সেই জোট উপরে গিয়ে কি করে হবে? কিছুই হবে না। এটা তো বিরোধী ঐক্যের ভাবনাতে আরো বড় ফাটল ধরলো। তাহলে আমরা চেয়েছিলাম যে একটা মিনাকে একটা কথা আমার মনে হয় বলতে পারি, আমাদের সমস্ত অতিথিদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের সঙ্গে আজকে এই বিতর্কে অংশগ্রহণ করবার জন্য। জগদীপ ধনকর কার্যত একটি সভার স্পিকার হতে চলেছেন, মানে রাজ্যসভার স্পিকার বলা হয় না চেয়ারম্যান, কিন্তু ভূমিকাটা স্পিকারের। আমার মনে হয় অন্তত একজন স্পিকার গোটা দেশের মধ্যে আজকে ভীষণ খুশি হবে। আমি কোহিনুর বাবু আপনাদের দলের রাজনৈতিক প্রতিক্রিয়া জানি না, 21 তারিখ জানতে পারবো, কিন্তু আমার ধারণা রাজ্যের বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আজকে একটু হলেও স্বস্তির শ্বাস ফেলবেন। যেসব বিল টিল পাঠাবেন পাস টাস করিয়ে, তা নিয়ে হয়তো অন্তত কোনো বিতর্কে জড়াতে হবে না, বারবার আমাদের বুমের সামনে বাইট দিতে হবে না রাজ্যপাল আর স্পিকারের এখতিয়ার আর ভূমিকা নিয়ে। মিনাক্ষী, একেবারে একটা ছোট বিরতি নিচ্ছি, সকলকে অসংখ্য ধন্যবাদ। বিরতির পর ফিরছি আমি আর অনির্বাণ, সঙ্গে থাকুন।
জবাব চাই বাংলা আজকের মতো এখানেই শেষ করছি। এরপর দেখুন 294 দেশের 1 নম্বর হিট নিউজ শো নজর থাক রিপাবলিক বাংলায়। নমস্কার।